দেখছেন খবরের পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। আজ আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে আমরা দেখে আসতে চাই কেন্দ্রীয় কারাগারের সামনে সেখানে কি অবস্থা। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া কামরুজ্জামানের সাথে দুই ম্যাজিস্ট্রেট কথা বলেছেন। আজ দুপুরের দিকে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কামরুজ্জামানের সঙ্গে ঠিক কি বিষয় নিয়ে কথা হয়েছে তা কিছুই জানাতে রাজি হননি ম্যাজিস্ট্রেটরা। সকাল 9:50 তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন। বের হন 1.5 ঘণ্টা পর। ম্যাজিস্ট্রেট তানবীর মাহমুদ আজিম ও মাহবুব জামিল কামরুজ্জামানের সঙ্গে কি বিষয়ে কথা বলেছেন তা এখনও জানা যায়নি। কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে তাকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৭১ হত্যা, গণহত্যা ও নির্যাতনের 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 9 মে কামরুজ্জামানকে ফাঁসির দণ্ড দেয়। সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ড বহাল থাকে। যারা আসছিলেন ওনারা কোনো কাজে কি আসছেন এই বিষয়ে? সরকারি কাজে সরকারি কাজে এখানে আসেন অনেকেই। ওই কাজে কিনা সরকারি কাজে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। তার কাছে জানবো সবশেষ খবর। নাদিম, কামরুজ্জামানের দণ্ড কার্যকরের বিষয়ে আপনার কাছে সবশেষ কি খবর আছে? আমরা জানতে পেরেছি জেল গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। আমাদের সবশেষ পরিস্থিতিটা আপনি একটু জানান। অনিমেষ, সন্ধ্যা 7:30টার পর থেকেই আসলে এই জেল গেটের সামনের পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে এবং এরপর থেকেই এখানে জেল গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে বাড়তে থাকে এবং 7:30টার কিছুক্ষণ পরে জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী তিনি আবার প্রবেশ করেছেন জেলখানার মধ্যে। আশেপাশে সিকিউরিটি বাড়ানো হয়েছে, পুলিশ র্যাব সদস্যরা মোতায়েন করা হয়েছে এরই মধ্যে। এবং আমরা 7:20 দিকে দেখেছি এই কারাগারের মধ্যে একটি ভ্যানে করে বাঁশ, শামিয়ানা ছড়ো বিভিন্ন জিনিসপত্র জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। ধারণা করা হচ্ছে, জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই জিনিসপত্রগুলো মূলত ফাঁসির মঞ্চে ব্যবহার করা হবে শামিয়ানা তৈরির কাজে, যাতে বাইরে থেকে কোনো উঁচু ভবন থেকে যেখানে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে সেটি কেউ না দেখতে পারে। অনিমেষ, আপনাকে জানিয়ে রাখি যে আজ সারাদিনই জেলখানায় বেশ কিছু ঘটনা ঘটেছে। সকাল 10টার কিছুক্ষণ পরে দুজন ম্যাজিস্ট্রেট জেলখানার মধ্যে প্রবেশ করেন। আমরা কারা সূত্র থেকে জানতে পেরেছি যে দুজন ম্যাজিস্ট্রেট কারা অভ্যন্তরে প্রবেশ করেই কামরুজ্জামানের কাছে সরাসরি চলে যান। প্রায় আধা ঘন্টা ধরে কামরুজ্জামানের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরে কারা কর্তৃপক্ষের সঙ্গে আরও আধা ঘন্টা ধরে তারা আলোচনা করে বেরিয়ে যান এবং বের হয়ে যাওয়ার সময় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো আলাপ আলোচনা কথা বলতে রাজি হননি। এরপরে সংবাদ মাধ্যম জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলীর সঙ্গে কথা বলার চেষ্টা করে, তিনি নো কমেন্টস বলে পুরো ব্যাপারটি এড়িয়ে যান। এরপরেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজকের যে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কামরুজ্জামান যে আলোচনা হয়েছে সে বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট খবর নেই কি আলোচনা হয়েছে, তবে খুব শিগগিরই এই বিষয়টির একটি সুরাহা হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছ থেকে। আমরা সবশেষ পরিস্থিতির কোনো নতুন আপডেট থাকলে সেটি সাথে সাথে আপনি আমাদের জানাবেন, আমরা তখন আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য যোগ দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। আমরা আজ সরাসরি তার সঙ্গে এখন কথা বলছি। শমী কায়সার, আমরা যেটি শুনতে পাচ্ছিলাম যে কামরুজ্জামানের ফাঁসির দণ্ড আজ রাতে হতে পারে। আমরা গত 2-3 দিন ধরেই কিন্তু একই পরিস্থিতির মধ্যে আছি। প্রতিদিনে আমরা খবর পাচ্ছি যে আজ হতে পারে। এই অপেক্ষার প্রহরটা কি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে? প্রথমত অপেক্ষার প্রহর আমার কাছে দীর্ঘ আবার দীর্ঘ না, ব্যাপারটা আমার কাছে এরকম যে আমি জানি যে এই যে দণ্ডবিধি কার্যকরের যে বিষয়টি সেটি
হচ্ছে এবং হবে, এবং প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয় নিয়ে যে পত্রপত্রিকা টিভি চ্যানেলে যে লেখালেখি হচ্ছে বা নিউজ হচ্ছে, কাভারেজ হচ্ছে, সেই বিষয়গুলো যখনই আসলে লেখায় বা মিডিয়াতে আসে, তখন প্রথম যেই ভাবনাটা আমার ভেতরে আসে একজন শহীদের সন্তান হিসেবে, যে তারা যখন ৭১-এ মানবতা বিরোধী অপরাধ করেছিল, মানুষকে মেরেছিল, এবং কামরুজ্জামানের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট যেই এলিগেশনগুলো আছে, তারাও তো প্রাণ ভিক্ষা তাদের কাছে নিশ্চয়ই চেয়েছিল, তারাও তো হয়তো বাঁচতে চেয়েছিল। আমি যখন বলছি আমার গা শিউরে উঠে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই দণ্ডবিধি কার্যকরের যে বিষয়টা, সেটি শুধুমাত্র একা একজন কামরুজ্জামানের বিচার না, এটা আসলে পুরো যেই স্বাধীনতা বিরোধীর যেই বিশ্বাসের যেই জায়গাটা, সেই স্বাধীনতা বিরোধীর তাদের দেশের মানে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীর যেই বিশ্বাসের জায়গাটা, সেইটাকে আসলে আমরা সমূলে উৎপাটন করতে পারছি কিনা সেই বিষয়টি, এবং কামরুজ্জামানের এই দণ্ডবিধি কার্যকরের মাধ্যমে এই যে আমাদের যে এখন অস্তিত্বের যে বিশ্বাসের যেই লড়াইটি, সেই জায়গাটা আরো বেশি আমাদের কাছে মনে হয় যে পরিষ্কার হয়ে যাচ্ছে। ৪৪ বছরের যে লড়াই, সেই লড়াইয়ের একটি ধাপ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমরা আরো কথা বলবো ৪০ সেকেন্ড একটি বিরতি থেকে ফিরে এসে যাচ্ছি বিরতিতে, সাথেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সঙ্গে আছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। শমী আপা, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই ৪৩ বছরের যে সংগ্রাম, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না, সেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এবং সেখানে এই জায়গাটিতে আমি আরেকটু বিষয় আসতে চাই যে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাত শিবিরের বিচারের দাবিটিও কিন্তু আছে, এবং সেটি এখন যদিও প্রক্রিয়াধীন। এই বিষয়ে আপনার মতামত কি? এটা তো মানে সবচেয়ে মূল জায়গা, কারণ স্কুল অফ থট বলতে যেটা বুঝায়, জামাত শিবিরের যে স্কুল অফ থট, সেটা তো আসলেই আমাদের বাংলাদেশের জন্ম, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান সবকিছুর পরিপন্থী, এবং সেই স্কুল অফ থটটাই কিন্তু এখন আমাদের বড় ফাইট। আমাদের যুদ্ধ অপরাধের চিহ্নিত যারা আসামি, তাদেরকে ধরা হচ্ছে, তাদের বিচার হচ্ছে, তাদের মানে দণ্ডবিধি কার্যকর করা হচ্ছে, কিন্তু ওই দণ্ডবিধি কার্যকরের মাধ্যমেই যে জামাত শিবিরের যে স্কুল অফ থটকে কিন্তু আমরা ফাইট করতে পুরোপুরিভাবে পারছি না, পারতে হবে, এবং সেই পারতে হলে জামাত শিবিরকে আসলে বিচারের আওতায় আনতে হবে। কারণ জামাত শিবির এমন একটি দল যে একটি স্বাধীন দেশে বসবাস করে তারা রাজনীতি করছে, তারা গণতন্ত্রের কথা বলছে, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে জিম্মি করছে, অথচ এই স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র, তাতেই কিন্তু তারা বিশ্বাস করেনি, এবং যে কারণেই তারা ৭১ সালে এই যুদ্ধ অপরাধের ঘটনাগুলো ঘটিয়েছে, পাক হানাদার বাহিনীর সাথে একসাথে যোগ সাজস করে মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। এবং আরেকটি বিষয় আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে জামাত কিন্তু এখন অনেক সংঘবদ্ধ, তারা দেশের ভিতরে যেমন ইন্টারন্যাশনালিও তারা একই রকম, এবং তাদের লবিস্ট কিন্তু সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যুদ্ধাপরাধীর যখন বিচার হয় তখন ফাঁসির দণ্ড হয়, জাতিসংঘ উদ্বেগ জানায়, ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানায়, নিয়ে ওরা প্রশ্ন ওঠে। এবং আমার কাছে মনে হয় হ্যাঁ, আমরা নিজেরাও যখন মানবাধিকারের কথা বলি, ক্যাপিটাল পানিশমেন্ট আমি নিজেও এটার পক্ষে না জেনারেলি, কিন্তু যখন আমার যুদ্ধ অপরাধের প্রশ্ন আসে, যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্ন আসে, সেখানে আপনি এটা তো মানবাধিকারই লঙ্ঘন হয়েছে। যে ঘটনাটি ৭১ সালে ঘটেছে, যেভাবে নিরীহ মানুষকে নির্বিশেষে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মুক্ত চিন্তার মানুষকে হত্যা করা হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেছে, সেটাকে আপনি কোন মানবাধিকার আইনের লঙ্ঘন দেখিয়ে আপনি ক্যাপিটাল পানিশমেন্টে যাবেন না। সুতরাং ওয়ার্ল্ড কনসার্ন যেটা হচ্ছে, সেটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাইছি না। সারা পৃথিবীতে আমরা দেখি যে যুদ্ধাপরাধীদের বিচারে যে প্রক্রিয়া অনুসরণ করে তার চেয়ে অনেক বেশি স্বচ্ছ বাংলাদেশে এক্স্যাক্টলি আমি ওই পয়েন্টটাই যেতে চাচ্ছি যে বাংলাদেশ অনেক স্বচ্ছতার মাধ্যমে এই যুদ্ধ অপরাধের বিচারের যে প্রক্রিয়া হয়েছে সেটা হয়েছে, এবং এই প্রক্রিয়াটা হয়েছে শুধুমাত্রই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
তার যেই দূরদর্শিতার জায়গা থেকে এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বিভ্রান্তিকর কথা বলেছে, যুদ্ধ অপরাধের বিচার শুরু হওয়ার গোড়ার দিকে বলেছে যুদ্ধ অপরাধের বিচার করাটা একেবারে ইলেকশন ম্যানিফেস্টো, এটা আদৌ হবে কি হবে না, অনেকে অনেক কিছু হয়েছে। এখন যখন বিচার হচ্ছে তখন আবার অন্যরকম একই মহল অন্যরকম একটা সুর গাইছে। সুতরাং সেই জায়গাগুলোকে আসলে এখন শক্ত হাতে দমন করতে হবে এবং আমি মনে করি যে বিষয়গুলো একেবারে কিন্তু পরিষ্কার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো আমরা আবার আসবো একটি বিরতির পর। আমরা যাচ্ছি একটি বিরতিতে, সাথে থাকবেন, ফিরছি খুব শীঘ্রই।